কি হবে যদি মানুষের প্রেরণ করা সিগন্যালের কারণে পৃথিবীতে এলিয়েন চলে আসে এবং তারা মানব সভ্যতাকে ধ্বংস করে পুরো পৃথিবী দখল করতে চায়? তখন মানুষ কি তাদের মোকাবেলা করে পুরো পৃথিবীকে রক্ষা করতে পারবে? বলছিলাম 2012 সালে মুক্তি পাওয়া এলিয়েন ইনভেনশন অ্যাকশন সাইফ থ্রিলার মুভি ব্যাটলশিপ সম্পর্কে। মুভিটি আমি যখন এক্সপ্লেন করছি তখন এর IMDb রেটিং 5.8। তো বেশি দেরি না করে চলুন ঢুকে পড়ি সিনেমার জাদুকরি জগতে। সিনেমার শুরুতে আমাদের 2005 সালে নাসার বিজ্ঞানীদের দেখানো হয়, যারা রিসার্চ করে আমাদের সোলার সিস্টেমের মতো অন্য আরেকটি সোলার সিস্টেম আবিষ্কার করে, যেখানে আমাদের পৃথিবীর মতোই একটি গ্রহ রয়েছে যার নাম প্ল্যানেট জি, এবং ওই গ্রহের জলবায়ু প্রায় পৃথিবীর মতো, যে কারণে তারা মনে করে সেখানে মানুষের মতো বুদ্ধিমান প্রাণী থাকতে পারে। তাই বিজ্ঞানীরা সেই গ্রহে সিগন্যাল পাঠানোর জন্য পাহাড়ের উপরে একটি কমিউনিকেশন ডিভাইস স্থাপন করে এবং অনেক প্রচেষ্টার পর 2006 সালে সেই গ্রহের উদ্দেশ্যে একটি সিগন্যাল পাঠানো হয়, কারণ সেখানে যদি কোনো মানুষের মতো কোনো বুদ্ধিমান প্রাণী থাকে তাহলে যেন তারা মানুষের সাথে যোগাযোগ করে। এরপরে সিন পরিবর্তন হয়। আমাদের এই সিনেমার মূল চরিত্র অ্যালেক্স হপারকে দেখানো হয়। অ্যালেক্স হপারের আজকে জন্মদিন হওয়ার কারণে তার ভাই স্টোন হপার, যে কিনা US নৌবাহিনীর একজন কমান্ডার, ঠিক তখনই সেখানে এই সিনেমার হিরোইন সামান্থা শ্যাম এসে হাজির হয় এবং রিসেপশনে গিয়ে চিকেন বুরিটো অর্ডার করে। কিন্তু তখন রিসেপশনিস্ট তাকে জানিয়ে দেয় চিকেন বুরিটো দেওয়া যাবে না। তখন অ্যালেক্স তাকে ইমপ্রেসড করার জন্য তার কাছে গিয়ে বলে, এখানে চিকেন বুরিটো পাওয়া যাবে না, তো কি হয়েছে, আমি 5 মিনিটের মধ্যে তোমাকে চিকেন বুরিটো এনে দিচ্ছি। তবে সে বাইরে গিয়ে সকল দোকানপাট বন্ধ পায়, যে কারণে সে একটি বন্ধ দোকানের ভিতর থেকে চিকেন বুরিটো চুরি করে নিয়ে আসে, আর এই কারণেই সে সেখানে পুলিশের হাতেও অ্যারেস্ট হয়ে যায়। তাই পরের দিন সকালে স্টোন অ্যালেক্সকে প্রচুর পরিমাণে বকতে থাকে এবং বলতে থাকে, তুমি কি জানো ওই মেয়ে কে ছিল? ওটা নৌবাহিনীর হেড অ্যাডমিরাল টেরেন্সেনের মেয়ে সামান্থা স্যাম। আর অ্যাডমিরাল যদি কালকে এই ঘটনা জানতে পারে তাহলে হয়তো আমার চাকরি থাকবে না। আমি তোমাকে নিয়ে আর কোনো ঝামেলায় পড়তে চাই না, আমি চাই তুমি নৌবাহিনীতে যোগদান করো। যাই হোক, এরপর সিন পরিবর্তন হয়। আমাদের 2012 সালে একটি রিমপ্যাক অনুশীলন সময় দেখানো হয়। এখানে যারা রিমপ্যাক অনুশীলন বুঝতে পারছেন না তাদের উদ্দেশ্যে বলছি, রিমপ্যাক হলো বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সামুদ্রিক যুদ্ধ মহড়া। প্রতি বছর অনেক দেশই সেই মহড়ায় অংশগ্রহণ করে এবং অংশগ্রহণকারী সব দেশেই সেই মহড়ায় তাদের সামুদ্রিক শক্তি প্রদর্শন করে। তো যাই হোক, প্রতি বছরের মতো এই বছরও এই মহড়ায় অনেক দেশ অংশগ্রহণ করেছে এবং তারা সমুদ্র মহড়ায় বের হওয়ার আগে একটি ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। আর সেই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে জাপান ও US টিম অংশগ্রহণ করে, যেখানে জাপান US এর থেকে 2 গোল এগিয়ে ছিল। ঠিক তখনই অ্যালেক্স US এর পক্ষে একটি গোল করে এবং আরেকটি গোল যখনই করতে যাবে তখনই জাপানের ক্যাপ্টেন নাগারা অ্যালেক্সকে ফাউল করে দেয়, আর এই কারণেই সে গোলটি দিতে পারে না। তবে সে সেই ফাউলের কারণে একটি প্লান্টিক শট পায়, কিন্তু অ্যালেক্স সেটিকেও মিস করে, আর এর ফলাফল স্বরূপ সেখানে তাদের খুব লজ্জাজনকভাবে হার হয়ে যায়। ও আপনাদেরকে বলে রাখি, অ্যালেক্স বর্তমানে US নৌবাহিনীর একজন লেফটেন্যান্ট কমান্ডার। এরপরে আমরা অ্যালেক্স ও সামান্থার খুবই একটি রোমান্টিক সিন দেখতে পাই, যেখানে সামান্থা অ্যালেক্সকে তাদের সম্পর্কের কথা তার বাবাকে জানানোর কথা বলে, কিন্তু অ্যালেক্স অ্যাডমিরালকে খুবই ভয় পায়, আর এই কারণে অ্যালেক্স অ্যাডমিরালকে কিছুই বলে উঠতে পারে না। আর এই ঘটনার দ্বারা আমরা বুঝতে পারি ওই দিন ওই ঘটনার কারণে আসলে সামান্থা অ্যালেক্সের উপর ইমপ্রেস হয়েছিল এবং তারা এখন একটা সম্পর্কের মধ্যে রয়েছে। ও আপনাদের আরো একটা কথা বলে রাখি, সামান্থা বর্তমানে একজন ফিজিওথেরাপিস্ট। এরপরে আমরা দেখতে পাই নৌবাহিনীর মহড়ায় বের হওয়ার আগে অ্যাডমিরাল নৌবাহিনীর সকল সদস্যের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছিল, যেখানে অ্যালেক্স ও সামান্থা একসাথে পৌঁছায়, যেটা অ্যাডমিরাল দেখে নেয়। এরপর বক্তব্য শেষ হলে অ্যালেক্স একটি ওয়াশরুমে প্রবেশ করে আয়নার সামনে দাঁড়িয়ে অ্যাডমিরালকে তার এবং সামান্থার সম্পর্কের কথা বলার প্র্যাকটিস করছিল, কারণ আপনাদেরকে আগেই বলেছি অ্যালেক্স অ্যাডমিরালের সাথে কথা বলতেই ভয় পায়। ঠিক তখনই সেখানে জাপানি নৌবাহিনী ক্যাপ্টেন নাগাত চলে আসে এবং অ্যালেক্সকে ফুটবল ম্যাচে হেরে যাওয়ার জন্য বিভিন্নভাবে ইনসাল্ট করতে থাকে, আর এই কারণেই তাদের মধ্যে সেখানে হাতাহাতি শুরু হয়ে যায়, আর যে বিষয়টা অ্যাডমিরালের কানে গিয়ে পৌঁছায়, যে কারণে অ্যাডমিরাল তাদের দুইজনকে ডেকে পাঠায় এবং তাদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করে দেয়। কিন্তু তারা সেখানে এই ব্যাপারটাকে পুরোপুরি অস্বীকার করে, আর তারা বলে সেখানে তারা মারামারি করছিল না, তারা একে অপরকে সাহায্য করছিল। যে কথা শুনে অ্যাডমিরাল সকলকে চলে যেতে বলে এবং অ্যালেক্সকে কিছু কথা শোনার জন্য দাঁড়াতে বলে। অ্যালেক্সকে বলে তারা মারামারির বিষয়টা যতই এড়িয়ে যাক না কেন, এই মহড়া থেকে ফিরে আসার পরই তাকে বহিষ্কার করে দেওয়া হবে। তো আমরা এরপরে দেখতে পারি নৌবাহিনীরা তাদের সামুদ্রিক মহড়ার জন্য বেরিয়ে পড়েছে, যেখানে US স্যামসন নামে একটি জাহাজের নেতৃত্ব দিচ্ছিল। ক্যাপ্টেন স্টোন হপার এবং US জন পুল জনসন নামের একটি
জাহাজের নেতৃত্ব দিচ্ছিল অ্যালেক্স। অপরদিকে আমাদের সামান্থাকে দেখানো হয় যে একটি ফিজিওথেরাপিস্ট সেন্টারে ছিল, যেখানে একজন এক্স আর্মি অফিসার মিক যুদ্ধের সময় তার 2টি পা হারিয়ে ফেলার কারণে তাকে রোবোটিক 2টি পা লাগিয়ে দেওয়া হয়, যেটা নিয়ে সে খুব ডিপ্রেশনে ছিল। যে কারণে সামান্থা সেই আর্মি অফিসারকে নিয়ে ঘোরাঘুরির জন্য ট্রান্সমিশন ডিভাইস সেট করা সেই পাহাড়ে চলে যায়। এরপরে আমাদের আবারও সেই নাসার বিজ্ঞানীদের দেখানো হয়, যেখানে তারা তাদের রাডারে 5টি স্পেসক্রাফট লক্ষ্য করে, যেগুলো পৃথিবীতে সেট করা সেই ট্রান্সমিশন ডিভাইসগুলোর দিকে ধেয়ে আসছে। যে কারণে বিজ্ঞানীরা মনে করে 2006 সালে প্ল্যানেট জি এর উদ্দেশ্যে তারা যে একটি সিগন্যাল পাঠিয়েছিল, সেই সিগন্যালকে ট্র্যাক করে এলিয়েনরা পৃথিবীতে আসতে চলেছে। যে কারণে নাসা থেকে সেই ট্রান্সমিশন ডিভাইস সেট করা এরিয়ায় কর্মরত সকল সদস্যকে সাবধান থাকার জন্য বলা হয় এবং পৃথিবীতে সকল শক্তিশালী দেশ সহ সকল বাহিনীকে আসন্ন বিপদের মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে বলা হয়। অপরদিকে আমরা দেখতে পারি পৃথিবীতে আসতে চলা সেই 5টি স্পেসক্রাফট পৃথিবীতে ল্যান্ড করার আগেই তাদের মধ্যে একটি স্পেসক্রাফট একটি স্যাটেলাইটের সাথে ধাক্কা খেয়ে হংকং এর ব্যাংক অফ চায়না টাওয়ারে ক্র্যাশ ল্যান্ডিং করে, যেটা ছিল এলিয়েনদের কমিউনিকেশন শিপ, এবং অপর 4টি স্পেসক্রাফট নৌবাহিনীর মহড়ায় থাকা সেই হাওয়াই উপকূলের সমুদ্রের মধ্যে গিয়ে পড়ে। তাই সঙ্গে সঙ্গে সরকার থেকে অ্যাডমিরালকে এই বিষয়টি সম্পর্কে জানিয়ে দেওয়া হয়। যে কারণে অ্যাডমিরাল স্টোনের দায়িত্ব থাকা স্যামসন জাহাজকে এই বিষয়টি তদারকি করার জন্য বলে। তখন স্টোন অ্যালেক্সের দায়িত্বে থাকা জাহাজ এবং ক্যাপ্টেন নাগাতের দায়িত্বে থাকা জাহাজকে তার সাথে নিয়ে সেই দিকে অগ্রসর হতে থাকে। আর কিছুদূর যাওয়ার পরই তারা একটি ভাসমান স্ট্রাকচার দেখতে পায়, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো তাদের রাডারে কিছুই ধরা পড়ছিল না। তখন অ্যালেক্স তার টিমে থাকা 2 জন সদস্যকে সাথে নিয়ে একটি লাইফ বোটের মাধ্যমে সেই স্ট্রাকচারের কাছে চলে যায়। সেই স্ট্রাকচারের কাছে যাওয়ার পরে অ্যালেক্স যখন সেটার গায়ে হাত রাখে, তখন সে হাই ভোল্টেজের একটি শক খেয়ে সিটকে গিয়ে দূরে পড়ে। আর তখনই সেই স্পেসশিপটি অ্যাক্টিভ হয়ে যায় এবং তার আশেপাশে উপকূলীয় প্রায় 3 লক্ষ ফিট এরিয়া সহ একটি ইলেকট্রোম্যাগনেটিক শিল্ড তৈরি করে ভেতরে থাকা সকল ধরনের নেটওয়ার্ক সিস্টেম জ্যাম করে দেয়। যে কারণে অ্যালেক্স সহ ওই এলিয়েন স্পেসশিপ তদারকি করতে আসা 3টি জাহাজ সেখানেই আটকে পড়ে। বাইরে থাকা অ্যাডমিরাল ভিতরে কি হচ্ছে সেটা দেখার জন্য একটি ফায়ার জেটকে সেই ইলেকট্রোম্যাগনেটিক শিল্ডের ভিতরে যাওয়ার জন্য আদেশ দেয়, কিন্তু দুঃখের ব্যাপার হলো ফায়ার জেটটি সেই শিল্ডের সাথে ধাক্কা খেয়ে সাথে সাথে পুরোপুরি ধ্বংস হয়ে যায়। অপরদিকে আমরা দেখতে পারি শিল্ডের ভিতরে সমুদ্রের মধ্যে যে 4টি এলিয়েন শিপ পড়েছিল, সেগুলোর বাকি 3টি স্পেসশিপও পানির উপরে চলে এসেছে এবং আগে থেকে পানির উপরে থাকা স্পেসশিপকে প্রোটেক্ট করতে 3টি জাহাজের সামনে দাঁড়ায়, যেটা দ্বারা আমরা বুঝতে পারি আগে থেকেই যে এলিয়েন শিপটি পানির উপরে ছিল সেটি তাদের মাদার স্পেসশিপ, যেটাকে প্রোটেক্ট করার জন্য বাকি 3টি স্পেসশিপ তাদের সামনে সৈন্যর মতো দাঁড়িয়ে পড়েছে। তখন স্টোন হপার সতর্কতামূলক একটি সাইলেন্ট বাজায়, যেটা দেখে এলিয়েনরা প্রচন্ড শক্তিশালী একটি সাউন্ড তৈরি করে, যে কারণে সবার কানে 12টা বেজে যাওয়ার মতো অবস্থা। আর তখনই স্টোন হপার সেই এলিয়েন শিপের উপরে আক্রমণ করে দেয়, কিন্তু এলিয়েনরা তাদের অ্যাডভান্স টেকনোলজির সাহায্যে আক্রমণ করা স্টোন হপারের সেই স্যামসন জাহাজটি পুরোপুরি নিমিষেই ধ্বংস করে দেয়, যেটা দেখে অ্যালেক্স তার নিজের জাহাজে ফিরে আসে এবং তার ভাই স্টোন হপারকে খুঁজতে থাকে। কিন্তু সে কিছুক্ষণ পরেই জানতে পারে তার ভাই স্টোন হপার স্যামসন জাহাজটি ধ্বংস হয়ে যাওয়ার সাথে সাথেই মারা গিয়েছে। আর অ্যালেক্সের ভাই যেহেতু কমান্ডার ছিল, তাই কমান্ডার মারা যাওয়ার কারণে নতুন কমান্ডারের প্রয়োজন ছিল। আর অ্যালেক্স সেখানে থাকা সকল সৈন্যদের সিনিয়র ছিল, তাই সেখানে থাকা সবাই অ্যালেক্সকে কমান্ডার বানিয়ে দেয়। আর তখন অ্যালেক্স তার জাহাজকে নিয়ে এলিয়েন স্পেসশিপের কাছাকাছি গিয়ে আক্রমণ করার নির্দেশনা দেয় এবং সেখানে থাকা জাপানি জাহাজটিও অ্যালেক্সকে সাহায্য করার জন্য এলিয়েন শিপের উপরে ফায়ার করতে থাকে, কিন্তু এলিয়েনেরা সেই জাপানি জাহাজটিকেও পুরোপুরি ধ্বংস করে দেয়। যে কারণে অ্যালেক্স তার টিমের সদস্যের জোড়াজুড়িতে তাদের জাহাজটিকে ঘুরিয়ে ফেলে ধ্বংস হয়ে যাওয়া জাপানি জাহাজের সৈন্যদের উদ্ধার করতে যাওয়ার জন্য, যেটা দেখে এলিয়েনরা তাদের আর বিপজ্জনক মনে করে না আর অ্যালেক্সের জাহাজের উপরে আক্রমণ করা বন্ধ করে দেয় এবং তাদের তৈরি করা 3টি হাইটেক ফাইটিং ও একটি ছোট এয়ারক্রাফট আইল্যান্ডের দিকে রিলিজ করে দেয়, যার মধ্যে ড্রোন 3টি গিয়ে আইল্যান্ডে থাকা একটি ম্যারিন বেস ও একটি ব্রিজ পুরোপুরি ধ্বংস করে দেয়, যাতে করে ম্যারিনে বেঁচে থাকা কোনো সামরিক বাহিনী তাদের কোনো ক্ষতি না করতে পারে। আর ব্রিজটি ভেঙে ফেলা হয় কারণ কেউ যেন আর সেই পাহাড়ে থাকা ট্রান্সমিশন ডিভাইস সেট করা এরিয়ায় না যেতে পারে, কারণ তারা যে ছোট এয়ারক্রাফটটি রিলিজ করেছিল সেটি সেখানে চলে এসেছে আর তারা সেই ট্রান্সমিশন ডিভাইস ব্যবহার করে তাদের গ্রহে সিগন্যাল পাঠাবে, যাতে বাকিরাও সেই সিগন্যাল ট্র্যাক করে পৃথিবীতে
চলে আসতে পারে, কারণ আমরা আগেই দেখেছিলাম এলিয়েনরা তাদের সাথে করে যে কমিউনিকেশন শিপটি এনেছিল সেই শিপটি পৃথিবীতে ল্যান্ড করার আগেই একটি স্যাটেলাইটের সাথে ধাক্কা খেয়ে হংকং এ ক্রাশ ল্যান্ডিং করেছিল। অপরদিকে আমরা দেখতে পারি অবসরপ্রাপ্ত আর্মি অফিসার মিক এবং সামান্থা সেই পাহাড়ে বেড়াতে এসেছিল। তাদের কাছে কিছু পুলিশের গাড়ি আসে এবং তাদেরকে বলে এখান থেকে তোমরা চলে যাও, কারণ এখানে এলিয়েনরা আক্রমণ করেছে। এই বলে তারা একটি গাড়ি রাস্তার মাঝখানে রেখে সেখান থেকে চলে যায়। তখন সামান্থা সেখান থেকে চলে আসতে চাইলেও মিক বলে এলিয়েন দেখার এরকম সৌভাগ্য আর কখনো হবে না, তাই আমি সামনের দিকে যাব। যে কারণে সামান্থার এক প্রকার বাধ্য হয়ে মিকের সাথে চলে যেতে হয়। তারা কিছু দূর যাওয়ার পরেই দেখতে পায় তাদের সাথে যে পুলিশ অফিসাররা কথা বলেছিল তাদের গাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে আর তারা সবাই সেখানেই মারা গিয়েছে। তখন সামান্থা সেখানে পড়ে থাকা একজন পুলিশ অফিসারের কোমর থেকে রাস্তার মাঝে তারা যে গাড়িটিকে রেখে এসেছিল সেই গাড়িটির চাবি নেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে আবারও এলিয়েনরা চলে আসে। তবে সামান্থা ও মিক লুকিয়ে থাকার কারণে তাদেরকে এলিয়েনরা না দেখতে পেয়ে সেখান থেকে আবারও চলে যায়। এলিয়েনরা চলে যাওয়ার পরে তারা চাবি নিয়ে তাড়াতাড়ি সেই পড়ে থাকা গাড়িটির কাছে চলে আসে আর গাড়িতে থাকা একটি কমিউনিকেশন ডিভাইসের মাধ্যমে আশেপাশে থাকা যে কোনো সামরিক বাহিনীর সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু নেটওয়ার্ক সিস্টেম ব্লক থাকার কারণে তারা কারোর সাথেই যোগাযোগ করতে পারে না। তখন সেখানে ট্রান্সমিশন ডিভাইস এরিয়ায় কর্মরত বিজ্ঞানী কাল ঝাপাটার সাথে তাদের দেখা হয়, যে তার এরিয়ায় এলিয়েন প্রবেশ করার সাথে সাথেই সেখান থেকে পালিয়ে এসেছে। এরপরে আমাদের আবারও অ্যালেক্সদেরই দেখানো হয়, যেখানে অ্যালেক্সরা সেই জাপানি সৈন্যদের উদ্ধার করার সময় তারা একটি আহত এলিয়েনকেও সেখান থেকে উদ্ধার করে, যাকে পর্যবেক্ষণ করার সময় অ্যালেক্স তার চোখে লাইট মারলে সঙ্গে সঙ্গে তার হুঁশ ফিরে আসে এবং সে হুঁশে আসার সাথে সাথেই অ্যালেক্সের কপালে হাত রাখে, যে কারণে কিছুক্ষণের জন্য সেই এলিয়েনের মাইন্ডের সাথে অ্যালেক্সের মাইন্ড কানেক্ট হয়ে যায় আর সে এলিয়েনের বিভিন্ন প্ল্যানের ধ্বংস করার দৃশ্য দেখতে পায়। এতক্ষণে সেখানে আরো অনেকগুলো এলিয়েন চলে এসে তারা আহত এলিয়েনটিকে নিয়ে চলে যায়, কিন্তু একটি এলিয়েন তাদের জাহাজে থেকে যায় এবং তাদের জাহাজের চারদিকে ঘোরাঘুরি করে জাহাজে থাকা অস্ত্রগুলোকে ধ্বংস করার চেষ্টা করে। তবে অ্যালেক্স অনেক বুদ্ধি করে সেই এলিয়েনটাকে মেরে ফেলতে সক্ষম হয়। এরপরে আমরা অ্যালেক্সের জাহাজে থাকা একজন সৈন্যকে এলিয়েনের রেখে যাওয়া একটি হেলমেট নিয়ে সূর্যের দিকে তাকিয়ে কিছু একটা বোঝার চেষ্টা করতে দেখি, যে হেলমেট সম্পর্কে কিছু একটা জানার পর দ্রুত অ্যালেক্সের কাছে চলে যায় এবং তাকে বলতে থাকে এলিয়েনদের হেলমেট গুলো একটি কালো চশমার মতো কাজ করে আর তারা হয়তো সূর্যের আলোতে কোনো কিছুই দেখতে পায় না, তাই তারা এই হেলমেট গুলো ব্যবহার করে থাকে। এরপরে আমাদের রাতের দৃশ্য দেখানো হয়, যেখানে অন্ধকার নেমে আসার কারণে অ্যালেক্সরা এলিয়েনদের উপরে আক্রমণ করতে পারছিল না, কারণ অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। আবার এলিয়েনের শিপ রাডারে ধরা না পড়ার কারণে এলিয়েনদের অবস্থানও জানা যাচ্ছিল না। তখন জাপানি ক্যাপ্টেন নাগাতা অ্যালেক্সকে বলে আমরা চাইলে রাডার ছাড়াও একটি উপায় এলিয়েনদের অবস্থান ট্র্যাক করতে পারবো, তবে সেটা জানার জন্য আমাদের আগাম সুনামি সতর্ক সংকেত পাওয়ার জন্য যে টেকনোলজি আমরা ব্যবহার করি সেই টেকনোলজি আমাদের ব্যবহার করতে হবে। আর এলিয়েনরা তাদের স্পেসশিপ নিয়ে যেহেতু বারবার অবস্থান পরিবর্তন করছে, তাই তারা যেই স্থানে মুভ করছে সেই স্থানে পানির অবস্থান অস্বাভাবিক হবে। আর দেখা যায় সত্যিই এই আইডিয়াটি তাদের কাজে লেগে যায় এবং তারা এই আইডিয়া ব্যবহার করে রাতের মধ্যেই দুইটি এলিয়েন শিপ তারা পুরোপুরি ধ্বংস করে দেয়। কিন্তু অন্য একটি স্পেসশিপে থাকা এলিয়েনরা অ্যালেক্সদের প্ল্যান পুরোপুরি ধরে ফেলে, তাই তারা একই ডিরেকশনে মুভ না করে বারবার তাদের ডিরেকশন চেঞ্জ করে আর অ্যালেক্সদের দিকে এগিয়ে আসতে থাকে। আর এটা দেখে অ্যালেক্সরা পুরোপুরি হতাশ হয়ে যায়, কিন্তু তখনই অ্যালেক্সের মাথায় নতুন আরেকটি প্ল্যান চলে আসে। আসলে আমরা কিছুক্ষণ আগে একজন সৈন্যকে অ্যালেক্সের কাছে বলতে দেখেছিলাম এলিয়েনরা সূর্যের আলো সহ্য করতে পারে না। অ্যালেক্স এলিয়েনদের সেই দুর্বলতাটি কাজে লাগিয়ে তাদেরকে মারার প্ল্যান করে, তাই সে তার জাহাজকে ঘুরিয়ে উপকূলের দিকে নিয়ে আসতে শুরু করে। অপরদিকে আমরা দেখতে পারি সামান্থা, মিক ও সেই বিজ্ঞানী ঝাপাটা দূরে বসে এলিয়েনদের সকল কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছিল। আর বিজ্ঞানী ঝাপাটা তাদেরকে জানায় এই ট্রান্সমিশন ডিভাইস ব্যবহার করে তাদের গ্রহে একটি সিগন্যাল পাঠাতে চায়, কারণ তারা তাদের গ্রহে যোগাযোগ করে আরো এলিয়েন পৃথিবীতে নিয়ে আসার চেষ্টা করছে এবং এই পৃথিবী ধ্বংসের পরিকল্পনা করছে। আর যদি তারা একবার সিগন্যাল পাঠাতে পারে তাহলে পৃথিবী আর রক্ষা করা সম্ভব না, কিন্তু তারা 24 ঘন্টায় একবার সিগন্যাল পাঠাতে পারবে। আর আমাদের হাতে মাত্র 5 ঘন্টা সময় রয়েছে, আর যে করেই হোক এই 5 ঘন্টার মধ্যে তাদেরকে আটকাতে হবে। তখন সামান্থা বলে তাহলে আমাদের যেভাবেই হোক অ্যালেক্সের সাথে যোগাযোগ করতে হবে, কারণ অ্যালেক্স একজন নৌবাহিনীর লেফট হ্যান্ডেড কমান্ডার আর তার কাছে অনেক হাতিয়ার আছে, কিন্তু তার সাথে যোগাযোগ করা সম্ভব না কারণ নেটওয়ার্ক সিস্টেম পুরোপুরি জ্যাম হয়ে আছে। তখন ঝাপাটা বলে আমাদের কাছে এমন একটি ডিভাইস আছে যেটার সাহায্যে চাইলে আমরা তার সাথে যোগাযোগ করতে পারবো, কিন্তু সেই ডিভাইস বর্তমান ট্রান্সমিশন সেন্টারের ভিতরে আর সেই
এই স্থানটাকে এলিয়েন পুরোপুরি দখল করে নিয়েছে। তবে মিক ঝাপাটাকে জোর করে সেই ট্রান্সমিশন ডিভাইস সেন্টারের ভিতর থেকে সেই কমিউনিকেশন ডিভাইস নিয়ে আসতে বাধ্য করে এবং তারা সেই কমিউনিকেশন ডিভাইসের সাহায্যে কোনো মতে অ্যালেক্সের সাথে যোগাযোগ করে আর তাকে এলিয়েনের সকল প্ল্যান সম্পর্কে এবং কর্মকাণ্ড সম্পর্কে জানিয়ে দেয়। তখন অ্যালেক্স তাদেরকে সেই স্থান থেকে সরে যাওয়ার কথা বলে সে তার সাথে থাকা সদস্যদের নিয়ে তার প্ল্যান মতো কাজ করতে শুরু করে দেয়। আর তারা উপকূলে আসার সাথে সাথেই সেখানে সূর্য উঠে যায় এবং এলিয়েন স্পেসশিপটি তাদের সামনে চলে আসে। তখন অ্যালেক্স ও জাপানি ক্যাপ্টেন নাগাতা দুইটি রাইফেল দিয়ে এলিয়েন স্পেসশিপের সামনের গ্লাস ভেঙে ফেলে, যে কারণে সূর্য সম্পূর্ণ আলো স্পেসশিপে কন্ট্রোল করা এলিয়েনদের চোখে গিয়ে পড়ে এবং তারা সামনের দিকে কিছুই দেখতে পারে না। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে স্পেসশিপের উপরে বিভিন্নভাবে আক্রমণ করে সেই স্পেসশিপটিকেও পুরোপুরি ধ্বংস করে দেয়। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো এলিয়েনদের মাদারশিপ থেকে ছোড়া দুইটি হাইটেক ফাইটিং ড্রোন অ্যালেক্সদের জাহাজের উপরে আক্রমণ করে জাহাজটিকে পুরোপুরি ধ্বংস করে দেয়। কিন্তু তারা আগে থেকে জাহাজ থেকে পানিতে লাফ দেওয়ার কারণে কোনো মতে সবাই প্রাণে বেঁচে যায় এবং তারা সবাই তাদের কাছে থাকা লাইফ বোটের আশ্রয় নেয়। অপরদিকে আমরা দেখতে পারি এই সকল দৃশ্য সামান্থা মিক বিজ্ঞানী ঝাপাটা উপকূলে দাঁড়িয়ে দেখছিল আর তারা এই সকল দৃশ্য দেখে পুরোপুরি হতাশ হয়ে যায়। আর তখন মিক এক প্রকার বাধ্য হয় সামান্থা এবং বিজ্ঞানী ঝাপাটাকে তার সাথে সেই সিগন্যাল আটকাতে যাওয়ার জন্য বলে, কিন্তু ঝাপাটা তাদের সাথে যেতে অস্বীকার করলে তাকে সেখানে রেখেই মিক সামান্থাকে নিয়ে চলে যায় সেই সিগন্যালকে আটকানোর জন্য। আর তারা সেই ট্রান্সমিশন ডিভাইসে এরিয়ায় পৌঁছানোর পরে তারা তাদের গাড়ি একটি ডিভাইসের উপরে চালিয়ে দেয় আর যে কারণে এলিয়েনদের সিগন্যাল যাওয়া বন্ধ হয়ে যায়, যেটা দেখে একটি এলিয়েন তাদেরকে মারার জন্য তাদের দিকে এগিয়ে আসতে থাকে। তখন মিক সেই এলিয়েনটার সাথে লড়াই করতে শুরু করে দেয়। লড়াইয়ের এক পর্যায়ে এলিয়েনটা যখন মিককে মারতেই যাবে তখন সেখানে হঠাৎ বিজ্ঞানী ঝাপাটা হাজির হয়ে মিককে বাঁচিয়ে নেয় এবং তারা সেখান থেকে কোনো মতে পালিয়ে আসে। অপরদিকে অ্যালেক্স যখন তাদের জাহাজ হারিয়ে হতাশায় ভাবতেছিল এখন তারা কি করবে, তখন তাদের চোখের সামনে পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি জাহাজ, যেটি বর্তমানে মিউজিয়াম হিসাবে উপকূলে পড়ে আছে এবং সরকার সেই জাহাজের সকল অবসরপ্রাপ্ত সৈন্যদের সেখানেই চাকরি দিয়েছে। তখন অ্যালেক্সেরা সবাই সেই জাহাজের কাছে যায় আর জাহাজটিকে এলিয়েনদের সাথে যুদ্ধ করার জন্য চায় এবং জাহাজে কর্মরত সকল অবসরপ্রাপ্ত সৈন্যদের তাদেরকে সাহায্য করার জন্য বলে। তখন সেই জাহাজে থাকা সবাই রাজি হয়ে যায় আর তারা আবারও এলিয়েনদের সাথে যুদ্ধ করার জন্য এলিয়েনদের মাদার স্পেসশিপের কাছে চলে যায়। মাদার স্পেসশিপের কাছে যাওয়ার পরেই তারা বিভিন্নভাবে আক্রমণ করে সেটিকে প্রায় ধ্বংস করেই ফেলে, যে কারণে এলিয়েনদের তৈরি করা ইলেকট্রোম্যাগনেটিক শিল্ড পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যায়। কিন্তু অ্যালেক্সদের জাহাজ খুব পুরনো হয় সেখানে গোলা বারুদ খুবই কম ছিল, যার কারণে সেখানে থাকা গোলা বারুদ অল্পতেই শেষ হয়ে আসে এবং এক পর্যায়ে তাদের কাছে একটি মাত্র মিসাইল অবশিষ্ট থাকে। আর তারা দেখতে পায় একদিকে উপকূলে থাকা এলিয়েনরা আবারও তাদের সিগন্যাল পাঠাতে শুরু করেছে। অপরদিকে প্রায় ধ্বংস হয়ে যাওয়া এলিয়েনদের স্পেসশিপ থেকে এলিয়েনরা সেই হাইটেক ড্রোনগুলো তাদের দিকে রিলিজ করেছে। তখন জাহাজে থাকা সকল নৌবাহিনীর সদস্য তাদের জীবনের চিন্তা না করেই পৃথিবীকে বাঁচানোর জন্য অবশিষ্ট মিসাইলটি উপকূলে থাকা সেই ট্রান্সমিশন ডিভাইসের এরিয়ায় ফায়ার করে দেয়। অপরদিকে আমরা দেখতে পারি শিল্ডের বাইরে থাকা নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এলিয়েনদের সেই ইলেকট্রোম্যাগনেটিক শিল্ড ধ্বংস হয়ে যাওয়ার সাথে সাথেই তার কাছে থাকা সকল এয়ারফোর্স সদস্যকে অ্যালেক্সদের কাছে গিয়ে তাদের সাহায্য করার নির্দেশনা দেয়। তখন এয়ারফোর্সের সদস্যরা সেখানে গিয়ে যুদ্ধ বিমান দিয়ে আক্রমণ করে অ্যালেক্সদের দিকে রিলিজ করে সেই হাইটেক ড্রোনগুলোকে এবং সেই এলিয়েন স্পেসশিপটিকে পুরোপুরি ধ্বংস করে দেয়। আর অবশেষে তারা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপরে সিনেমার শেষে এক পর্যায়ে আমরা দেখতে পাই অ্যালেক্স সহ সকল সামরিক বাহিনীর সদস্যকে নিয়ে একটি সভার আয়োজন করা হয়েছে, যেখানে সকল সামরিক বাহিনীর সদস্যকে বিভিন্নভাবে সম্মান প্রদর্শন করা হয়। আর অ্যালেক্সের ভাই স্টোন হপারের বীরত্বপূর্ণ আত্মত্যাগের জন্য একটি ক্রস এবং অ্যালেক্সের সাহসিকতার জন্য তাকে কমান্ডার পদে পদোন্নতি করা হয়। অবশেষে অ্যালেক্স তার ও সামান্থা সম্পর্কে অ্যাডমিরালকে জানিয়ে দেয় এবং সামান্থাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু অ্যাডমিরাল প্রথমে তাকে ফিরিয়ে দিলেও পরবর্তীতে তাকে আবারও ডিনারে তাদের সাথে খাওয়ার জন্য দাওয়াত দেয়, যাতে আমরা বুঝতে পারি অ্যাডমিরাল তাদের সম্পর্ক মেনে নিয়েছে। আর এখানে এই সিনেমার হ্যাপি এন্ডিং হয়। তো বন্ধুরা, এই সিনেমাটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেওয়ার চেষ্টা করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।